আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তোমাদের বাংলা ব্যাকরণের পঞ্চম ক্লাস নিয়ে। তো ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার ক্লাসটি দেখছো তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আরেকটি কথা, তোমাদের এই টপিকটা তোমাদের এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। কারণ এই এমন একটা টপিক এটা, যে এখান থেকে তোমার প্রতি বছর প্রশ্ন আসবেই এই টপিকটা থেকে অন্তত, ঠিক আছে। অন্য কোনো টপিক থেকে হয়তো এই বছর আসলো, আবার আগামী বছর আসবে না, কিন্তু এই টপিকটা থেকে তুমি দেখবা তোমাদের প্রতি বছর প্রত্যেকটা পরীক্ষাতেই কোশ্চেন আসছে। তো আর কথা না বাড়িয়ে এবার সরাসরি আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি। দেখো, পরিচ্ছদ 5, ধ্বনি ও বর্ণ। তো ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক, এই কথাটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক। বাংলা ভাষায় 37টি মৌলিক ধ্বনি রয়েছে। তো এটাও মুখস্থ করবা, তবে এখানে একটু কথা আছে, সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখো, বাংলা ভাষায় মৌলিক বর্ণ আছে কিন্তু 50টা। বাংলা ভাষায় মৌলিক বর্ণ না, সরি, বাংলা ভাষায় বর্ণ আছে কিন্তু 50টা। আর এই 50টি বর্ণের প্রত্যেকটিরই কিন্তু পৃথক পৃথক 50টি ধ্বনি রয়েছে। কিন্তু এখানে বলা আছে বাংলা ভাষায় 37টি মৌলিক ধ্বনি, শুধু ধ্বনি নয় কিন্তু মৌলিক ধ্বনি। তো মৌলিক ধ্বনি আছে 37টা। তাহলে বিষয়টা কেমন না, যে মৌলিক ধ্বনিটা আবার কি? সেটা হচ্ছে যে দেখো, কিছু কিছু বর্ণ আছে যেই বর্ণগুলোর মধ্যে অন্য আরেকটি বর্ণের উচ্চারণ সাউন্ড থাকে, তো ওগুলো আর মৌলিক ধ্বনি না। যেমন দীর্ঘই, এর মধ্যে রস্যই এর সাউন্ড রয়েছে, তাহলে দীর্ঘইটা আর মৌলিক ধ্বনি না, ঠিক আছে। তো এই হিসাবে বর্ণ 50টি হলেও ধ্বনি হচ্ছে মৌলিক ধ্বনি। ধ্বনিও 50টি, বর্ণও 50টি, কিন্তু মৌলিক ধ্বনি হচ্ছে 37টি। এবার আসি, এই ধ্বনিগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। মৌলিক ধ্বনিগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তো স্বরধ্বনি কি? দেখো, স্বরধ্বনি হচ্ছে স্বরবর্ণের উচ্চারিত যে সাউন্ড, স্বরবর্ণ উচ্চারণে যে ধ্বনি, সেটা হচ্ছে স্বরধ্বনি। এর সংজ্ঞা আছে, আমরা সামনে দেখব। এরপর ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন বর্ণের উচ্চারণের যে ধ্বনি, ঠিক আছে। এখন আসি, এই 37টি মৌলিক ধ্বনির মধ্যে মৌলিক স্বরধ্বনি রয়েছে আবার 7টি। আচ্ছা, স্বরবর্ণ 11টি আর মৌলিক স্বরধ্বনি আছে 7টি, এবং মৌলিক ব্যঞ্জন ধ্বনি আছে 30টি। 39টি ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ, এর মধ্যে থেকে 30টি ব্যঞ্জন ধ্বনি হচ্ছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি। এই যে তোমাদের এগুলো দেয়া আছে ব্র্যাকেট করে, তোমরা একটু পড়ে নিবা। এরপরে এখানে একটা কথা আছে, দেখো, এখানে তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে। যেমন এই যে দেখো, প, এই অক্ষরটির দুই পাশে যে বন্ধনীটা দেয়া আছে, তৃতীয় বন্ধনী, তৃতীয় ব্র্যাকেট দেয়া আছে, এই তৃতীয় ব্র্যাকেট দ্বারা আসলে বোঝানো হয়েছে ধ্বনি, প এর ধ্বনিটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তো এখানে তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি নির্দেশ করা হয়েছে। এগুলো মুখস্থ করা লাগবে না, তুমি এখান থেকে মনে রাখবা যে ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক, এ একটা এমসিকিউ। বাংলা ভাষায় 37টি মৌলিক ধ্বনি রয়েছে, এ একটা এমসিকিউ। এরপরে মৌলিক স্বরধ্বনি 7টি এবং মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি। এখন আরেকটা কথা, মৌলিক স্বরধ্বনি যে 7টা, এই 7টা স্বরধ্বনি তুমি মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। ই, এ, আ, অ, ও, উ, এই 7টি মৌলিক স্বরধ্বনির মধ্যে একটা কথা আছে, সেটা হচ্ছে একটা ধ্বনি আছে, দেখো, এই যে স্বরে আয় জফলা যে ধ্বনিটা, এই ধ্বনিটার কোনো লিখিত বর্ণ নেই, এটা কিন্তু উচ্চারণে আসে। কারণ আমরা যখন স্বরবর্ণ লিখি তখন কি আমরা লিখি? কিন্তু লিখি না। তাহলে মৌলিক স্বরধ্বনির মধ্যে বর্ণ আছে কিন্তু 6টি, প্রতীক, বর্ণ প্রতীক কিন্তু 6টি আছে, আর একটি কিন্তু লেখায় আসে না, সেটা শুধু উচ্চারণে আসে, সেটা হচ্ছে তাহলে এটা একটু মনে রেখো। এমসিকিউতে কিন্তু এটা ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে যে নিচের কোন ধ্বনিটির বর্ণ নেই, ঠিক আছে, বা নিচের কোন ধ্বনিটির প্রকৃতপক্ষে লিখিত রূপ নেই, শুধু উচ্চারণে আসে, সেটা হচ্ছে এবার আমরা নিচের দিকে আসি। দেখো, যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ গহ্বরের কোথাও বাধা পায় না, সেগুলো হচ্ছে স্বরধ্বনি। যে আমরা দেখছি স্বরধ্বনি, আগেই দেখছি যে স্বরবর্ণ হচ্ছে 11টি, এই স্বরবর্ণ 11টির যে ধ্বনিগুলো রয়েছে সেগুলো হচ্ছে স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনি হচ্ছে যে ধ্বনিগুলো উচ্চারণে বায়ু কোথাও বাধা পায় না, আর ব্যঞ্জন ধ্বনি ঠিক এর উল্টা। অন্যদিকে যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখের বাইরে বের হওয়ার আগে বাক প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় বাধা পায়, সেগুলোকে ব্যঞ্জন ধ্বনি বলে। তো দেখো, ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। ধ্বনির প্রতীককে কি বলা হয়? বর্ণ। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। দেখো, আমি যদি একটি বর্ণ লিখি ক বা ত অথবা ট, তাহলে এটি কিন্তু বর্ণ বা প্রতীক,
তো এই বর্ণ বা প্রতীক হচ্ছে চোখে দেখার বিষয়, চোখে দেখি, আর এটাকে কানে শোনার বিষয় হচ্ছে এটা উচ্চারিত রূপ, এটার যে সাউন্ড, তুমি কানে যেটা শুনো সেটা হচ্ছে ধ্বনি, আর যেটা চোখে দেখো সেটা হচ্ছে বর্ণ। তাহলে বর্ণকে কানে শোনার বিষয়ে পরিণত করে কি ধ্বনি। এবার আসি, ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা, এটা তোমরা সবাই জানো। ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্বরধ্বনির প্রতীক স্বরবর্ণ, আরেকটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনির প্রতীক ব্যঞ্জন বর্ণ। এগুলো তোমাদের পরীক্ষায় আসবে না, এটা জাস্ট একটু জেনে রাখলাম। বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা হচ্ছে 50টি। এটি আসলেও তোমরা সবাই পারবে, এটা আসার মতো একটা প্রশ্ন, কিন্তু এটা সবাই পারবে। তবে মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালা রয়েছে নানা ধরনের কার বর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ, সংখ্যাবর্ণ। মূল বর্ণগুলো স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণে বিভক্ত। এরপর আসি স্বরবর্ণ। স্বরবর্ণ দেখো, স্বরবর্ণ হচ্ছে 11টি, আমরা সবাই জানি স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জনবর্ণ 39টি, এই মিলে মোট বর্ণ হচ্ছে 50টি। এখন আসি কার। কার বর্ণ বিষয়টা কি দেখো, যে কার হচ্ছে স্বরবর্ণের মোট 10টি সংক্ষিপ্ত রূপ রয়েছে, এগুলোর নাম হচ্ছে কার বর্ণ। যেমন আকার, রসিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, একার, ঐকার, ওকার, ঔকার। কার বর্ণের স্বতন্ত্র ব্যবহার নেই। স্বতন্ত্র ব্যবহার বলতে বোঝানো হয়েছে যে এর স্বতন্ত্র যে অক্ষর, ঠিক আছে, কার বর্ণের স্বতন্ত্র ব্যবহার বলতে বোঝানো হয়েছে এটা আলাদাভাবে পৃথকভাবে একা একা ব্যবহার হয় না। কার বর্ণটা কখনো একা একা ব্যবহার হয় না, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে স্বতন্ত্র ব্যবহার। কারণ এই কার বর্ণ সবসময় অন্য বর্ণকে কেন্দ্র করে আসে, যেমন কয় আকারের কা, এখানে ক যদি না থাকে শুধু আকারের কোনো মূল্য থাকে না, তাহলে এই জন্য বলা হয়েছে কার বর্ণের স্বতন্ত্র কোনো বর্ণ নেই। এগুলো ব্যঞ্জন বর্ণের আগে, পরে, উপরে, নিচে বা উভয় দিকে যুক্ত হয়। আমি একটা চাকরি পরীক্ষাতে এই প্রশ্নটা ফেস করেছি, ঠিক আছে, তো তোমাদের কিন্তু এই প্রশ্নটা আসতে পারে যে ব্যঞ্জন বর্ণের আগে, পরে, উপরে, নিচে বা উভয় দিকে যুক্ত হয় কোন ধরনের বর্ণ, সেগুলো হচ্ছে কার বর্ণ। দেখো, কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে কার বর্ণ বা হর্ষ চিহ্ন না থাকলে ব্যঞ্জনটির সঙ্গে একটি অ, এই যে এই অটা কিন্তু ধ্বনি। কারণ কিভাবে বুঝলাম, কারণ এটা হচ্ছে উভয় পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করা আছে, তাহলে এইভাবে যদি আবদ্ধ করা থাকে তখন ওই বর্ণটাকে না বুঝিয়ে ধ্বনি বোঝানো হয়, ঠিক আছে। এটা কিন্তু ডিপ লেভেলের একটা কোশ্চেন, ঠিক আছে। 4টা অপশন দিয়ে তোমাকে যদি বলে যে নিচের কোনটি বর্ণ নয় ধ্বনি, তখন তুমি দেখবা যে শুধু থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ যদি থাকে কোনোটা, তাহলে ওটাই উত্তর, ওটাই হচ্ছে ধ্বনি। এই থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে বর্ণের উচ্চারণ বোঝানো হয়। আচ্ছা, এখানে যে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আমরা যখন কোনো যুক্ত অক্ষর লিখতে যাই তখন আমরা কি করি, প্রথম বর্ণটা, যেমন আমরা যদি লিখি বিজ্ঞান, তাহলে ওই জয় সংযুক্ত ইও, জ লিখে আমরা একটা হর্ষ চিহ্ন দিই। আচ্ছা বলো তো হর্ষ চিহ্নটা কেন দিই? এই হর্ষ চিহ্নটা আমরা এই জন্য দিই যে ওই জয়ের ভিতরে একটা অ আছে, শুধু জ না, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের মধ্যেই একটা অ আছে। তো আমরা যখন একটা বর্ণের সাথে আরেকটা বর্ণ যদি যুক্ত করতে যাই তখন সেই অটাকে আগে দূর করতে হয়, এই জন্য আমরা হর্ষ চিহ্ন দিই। এই হর্ষ চিহ্ন দিয়া মূলত আমরা কি করি, ব্যঞ্জন বর্ণ থেকে অটাকে ফেলে দিই, অটাকে বাদ করে দিই। তাহলে এটা কিন্তু একটা কোশ্চেন, ঠিক আছে, মনে রেখো। আর যুক্তাক্ষর লেখার সময় অবশ্যই এই স্বরবর্ণ, এই যে অটাকে অবশ্যই দূর করতে হবে, তা নাহলে কিন্তু আরেকটা বর্ণ লেখা যাবে না। তোমরা এটা ট্রাই করতে পারো। আর তোমরা এটা জানো, কারণ আমরা এখন ভার্চুয়াল যুগে সবাই কম বেশি টেক্সট করি, হ্যাঁ, মেসেজ। আচ্ছা, এরপরে এসে অনুবর্ণ। দেখো, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ, মানে ব্যঞ্জন বর্ণের বিকল্প, ব্যঞ্জন বর্ণের বিকল্প হিসেবে আমরা যে বর্ণগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে কি কি আছে? ফলা, রেফ, বর্ণসংক্ষেপ। মনে রেখো, মুখস্থ করে ফেলবে একেবারে। অনুবর্ণের মধ্যে আছে ফলা, রেফ, বর্ণসংক্ষেপ, ফলা, রেফ, বর্ণসংক্ষেপ। এবার আসি ফলা, ঠিক আছে। ফলা দেখো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। আমরা স্বরবর্ণের যে কার পড়ছি সেই কারগুলো কিন্তু স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। আর এই ব্যঞ্জন বর্ণের মধ্যেও কিছু ব্যঞ্জন বর্ণ আছে যার সংক্ষিপ্ত রূপ পাওয়া যায়, সেগুলো হচ্ছে ফলা। এই ফলা হচ্ছে 6টি, ঠিক আছে। আর এই 6টি ফলা মনে রাখার জন্য দেখো আগে ফলাগুলো আমরা দেখি, ন ফলা, ব ফলা, ম ফলা, জ ফলা, র ফলা, ল ফলা। তবে এটা একটা টেকনিকের মাধ্যমে আমি তোমাদেরকে মুখস্থ করিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা মনে রাখবা মজার লবণ, মজার লবণ, মফলা, জফলা, রফলা, লফলা, বফলা, নফলা, মফলা, মফলা। আবার বলি মজার লবণ, মফলা, জফলা, রফলা, লফলা, বফলা, নফলা। এই হচ্ছে মোট 6টি ফলা, মোট 6টি। এখন কখনো কখনো দেখা যায় যে
এই দন্তনা এবং মূর্ধন্যকে পৃথকভাবে কাউন্ট করা হয় কোনো কোনো বইতে, সেখানে ফলা পাওয়া যায় আবার 7টি। তো তোমরা বিষয়টা একটু মনে রেখো। তো মূলত ফলা 6টি। এরপর আসি রেফ। রেফ হচ্ছে র এর একটি অনুবর্ণ। অনুবর্ণ কি? ওই যে আমরা আগেই পড়ে আসছি, বিকল্প। বিকল্প রূপে, র এর বিকল্প রূপে ব্যবহার করা যায় রেফ। এটা মনে রেখো, মুখস্থ রেখো, এগুলো কিন্তু আসবে পরীক্ষায়। যুক্তবর্ণ লিখতে অনেক সময় বর্ণকে সংক্ষেপ করার প্রয়োজন হয়। বর্ণ সংক্ষেপ, যুক্তবর্ণ লিখতে অনেক সময় বর্ণকে সংক্ষেপ করার প্রয়োজন হয়, এগুলো বর্ণ সংক্ষেপ। যেমন দেখো, এই যে বর্ণগুলা উ, দ, নটা কীরকম আছে, ঠিক আছে, ছোট হয়ে গেছে, তাহলে এগুলো হচ্ছে বর্ণ সংক্ষেপ। এছাড়া খণ্ডত বর্ণটি ত এর একটি বর্ণ সংক্ষেপ, যা বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত। খণ্ডত কিন্তু ত এর একটা বর্ণ সংক্ষেপ, ত এর একটা সংক্ষিপ্ত রূপ। তাহলে এটাও মনে রেখো যে খণ্ডত ত এর একটা সংক্ষিপ্ত রূপ। দেন হচ্ছে আমরা আসি যুক্ত বর্ণ। তো যুক্ত বর্ণ কি? একটা বর্ণের সাথে আর একটা বর্ণ যুক্ত হয়ে যাওয়া, এটা হচ্ছে আমার যুক্ত বর্ণ, ঠিক আছে। তো যুক্ত বর্ণ দেখো, একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্ত বর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে সহজে চেনা যায়, কখনো কখনো চেনা যায়, কখনো কখনো চেনা যায় না। তো যেগুলোকে চেনা যায় সেগুলোকে বলা হয় স্বচ্ছ, আর যেগুলো চেনা যায় না সেগুলোকে বলা হয় অস্বচ্ছ, ঠিক আছে। অস্বচ্ছ না, সরি, অস্বচ্ছ। স্বচ্ছ, অস্বচ্ছ। তো স্বচ্ছ যুক্ত বর্ণ কোনগুলা? দেখো, ক সংযুক্ত ট, জ সংযুক্ত জ, জ সংযুক্ত ঝ, এগুলো দেখলেই বোঝা যায় যে এখানে ক, ট, এখানে জ, ঝ রয়েছে, এগুলো হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ। আর অস্বচ্ছ যুক্ত বর্ণ দেখেই চেনা যায় না যে কোনটা আসলে কি কি বর্ণ যুক্ত আছে, ঠিক আছে, যেগুলো প্র্যাকটিস বা মুখস্থ করার মাধ্যমে মনে থাকে। তো সেগুলো হচ্ছে, দেখো, এই যে কয় সংযুক্ত ত, আমরা তক্তা বানানে যেমন এটা দেখতে পারি, তিক্ত বানানে কয় সংযুক্ত ত। আবার দেখো, কয় সংযুক্ত র যোগ করলে কি হয়, বক্র বানানে, এটা চেনাই জানে যে এখানে ক এবং র আছে। তাহলে যেসব যুক্তবর্ণ দেখেই চেনা যায় সেগুলো হচ্ছে স্বচ্ছ, যেসব যুক্তবর্ণ দেখে চেনা যায় না সেগুলো হচ্ছে অস্বচ্ছ। দেন আমরা শেষের দিকে চলে আসছি, সংখ্যাবর্ণ। বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য 10টি বর্ণ রয়েছে। সংখ্যা নির্দেশের জন্য কয়টা বর্ণ রয়েছে? 10টা বর্ণ রয়েছে, সেগুলোকে বলা হয় সংখ্যাবর্ণ। আর এই বর্ণগুলো হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, এই 9টা আর 0 0 সহ মোট 10টি। তাহলে বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য কতটি বর্ণ রয়েছে? 10টি বর্ণ রয়েছে। তো আমরা দেখতে দেখতে অধ্যায়টি শেষ করে ফেললাম অল্প সময়ের মধ্যে। এবার আমরা আমাদের অনুশীলনীতে কয়েকটি এমসিকিউ আছে, এমসিকিউগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে সলভ করে দিচ্ছি। দেখো, প্রথম কোশ্চেন, বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? তো বাংলায় স্বরবর্ণ আছে 11টি, এবং এই 11টি স্বরবর্ণের মধ্যে আমরা জানি মৌলিক স্বরধ্বনি আছে কয়টা? মৌলিক স্বরধ্বনি আছে 7টা। আমরা দেখেছি মৌলিক স্বরধ্বনি আছে 7টা। আর এই যে কার আছে 10টা, ঠিক আছে, এগুলো মনে রেখো। মৌলিক স্বরধ্বনি 7টা, কার হচ্ছে 10টা, আর স্বরবর্ণ 11টা। এই একটা কোশ্চেনের আলোকে তোমরা কিন্তু তিনটে কোশ্চেন হতে পারে, তোমরা 13টা কোশ্চেনই মনে রেখো। এরপর দেখো 2 নম্বর কোশ্চেন, কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ গহ্বরে কোথাও বাধা পায় না? প্রথমে হচ্ছে স্বরধ্বনি, হ্যাঁ এটাই উত্তর, কিন্তু আমরা বাকি অপশনগুলো একটু দেখি। ব্যঞ্জনধ্বনি হচ্ছে ব্যঞ্জনধ্বনি, যেগুলো মুখ গহ্বরে কোথাও না কোথাও বাধা পায় সেগুলো হচ্ছে ব্যঞ্জনধ্বনি। আর মৌলিক ধ্বনি কোনগুলো? গ নম্বর অপশনটাও আমরা একটু দেখি। মৌলিক ধ্বনি হচ্ছে যেই ধ্বনিগুলোর মধ্যে অন্য কোনো ধ্বনি নাই, যেমন মনে করো অ, অ এর মধ্যে আর কিচ্ছু নেই, কিন্তু দীর্ঘও যদি বলি সেখানে রস্বইয়ের উচ্চারণ আছে, ঠিক আছে। ওই যদি বলি ও আছে, আবার ই আছে এটার মধ্যে, ওই এর ভিতরে, তাহলে এরকম, এগুলো হচ্ছে যুগ্ম ধ্বনি, ঠিক আছে, বা যৌগিক ধ্বনিও বলা যায়। তাহলে আমরা অপশনগুলো একটু বিশ্লেষণ করে দেখলাম, তাহলে আমাদের আর ভুল হওয়ার চান্স থাকবে না, কারণ প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে, ঠিক আছে। এখানে আছে মুখ গহ্বর কোথাও বাধা পায় না, তুমি এটা মুখস্থ করলা, দেখা গেছে আবার আসলো কোথাও বাধা পায়, তখন কিন্তু উত্তর হয়ে যাবে ব্যঞ্জনধ্বনি। তো এটা মনে রেখো। তো 2 নম্বরের উত্তর হচ্ছে সঠিক উত্তর স্বরধ্বনি। নাম্বার 3, ধ্বনির প্রতীককে বলা হয়। দেখো, ধ্বনির প্রতীক, ধ্বনির প্রতীক, প্রতীক মানে কি? লিখিত রূপ, চিহ্ন। তো সেগুলো হচ্ছে অবশ্যই বর্ণ, ঠিক আছে। আর একাধিক বর্ণ দিয়ে হয় শব্দ, একাধিক শব্দ দিয়ে হয় বাক্য, ঠিক আছে। আর অনেকগুলো বাক্য মিলে হয় কি? ভাষা, যখন আমরা মনের ভাব প্রকাশ করি, এই বাক্য দিয়ে মনের ভাব প্রকাশ করি। কোশ্চেন নাম্বার 4, দেখো 4 নাম্বার কোশ্চেন, ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হর্ষ চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? অবশ্যই অধ্বনি। ব্যঞ্জনের সঙ্গে যদি কোনো হর্ষ চিহ্ন না থাকে তাহলে বুঝবা প্রত্যেকটা ব্যঞ্জনের মধ্যে একটা অধ্বনি যুক্ত রয়েছে। কোশ্চেন নাম্বার 5,
এই যে মূর্ধন্য স এর সাথে যুক্ত আছে মূর্ধন্য, ঠিক আছে, ইষ্ণ, যেমন আমরা কৃষ্ণ, ঠিক আছে, তৃষ্ণা বানানে এই যুক্তাক্ষরটি দেখি। তো এই যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি, সেটা হচ্ছে মূর্ধন্য স যোগ মূর্ধন্য, অপশন গ সঠিক উত্তর। হ্যাঁ, তারপর 6 নম্বর কোশ্চেন, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় অবশ্যই কার বর্ণ বলে, 6 ক। হ্যাঁ, সঠিক উত্তর ক নাম্বার, 6 ক কার বর্ণ। আর দেখো অনুবর্ণ কি, 6 খ যদি বলি সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ। আর ফলা গ নাম্বার, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ফলা আছে 6টা আমাদের। আর রেফ হচ্ছে রয়ের অনুবর্ণ বা রয়ের বিকল্প রূপ। হ্যাঁ, তো তোমরা এইভাবে অ্যানালাইজ করে করে বিশ্লেষণ করে করে পড়বা, ঠিক আছে, ব্যাখ্যামূলক সমাধান করবা, তাহলে দেখবা যে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না পরীক্ষার সময়। কোশ্চেন নাম্বার 7, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম। আচ্ছা, এটা তো আমরা দেখলাম, অনুবর্ণ। আচ্ছা, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। আর স্বরবর্ণের বিকল্প বা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার বর্ণ, আমরা দেখছি। হ্যাঁ, 8 নম্বর কোশ্চেন, নিচের কোন জোড়টি যুক্ত বর্ণের রূপ ভেদ প্রকাশ করে? যুক্ত বর্ণের রূপ ভেদ মানে পার্থক্য, স্বচ্ছ অস্বচ্ছ। হ্যাঁ, এটাই কিন্তু যুক্ত বর্ণের রূপ ভেদ, ঠিক আছে। এরপর দেখো কার ফলা। কার হচ্ছে ব্যঞ্জন বর্ণের এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, ফলা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। না, এটা না, স্বচ্ছ যুক্ত না, এগুলো ছিল না অপশনে, এগুলো আমরা পড়িনি, ঠিক আছে। এগুলো আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে এই ক নাম্বার, স্বচ্ছ অস্বচ্ছ। 9 নম্বর কোশ্চেন, বাংলা কার বর্ণের সংখ্যা কয়টি? কার বর্ণের সংখ্যা কয়টা? আমরা জানি স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 11টি, তার মধ্যে একটি বর্ণের কার নেই, তাহলে কার বর্ণের সংখ্যা হচ্ছে 10টি, ঠিক আছে। দি লেটেস্ট কোশ্চেন আজকের জন্য 10 নম্বর কোশ্চেন, বাংলা সংখ্যা বর্ণ কয়টি? বাংলা সংখ্যা বর্ণ অবশ্যই 10টি। 0 থেকে এই 1 থেকে 9 পর্যন্ত এই 9টা, সাথে আছে 0। তো আমাদের বাংলা কার সংখ্যা বর্ণ কয়টা? 10টি। তাহলে এই ছিল আজকের মতো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে। তোমাদের কাছে আমার এই ছোট্ট একটি অনুরোধ, ঠিক আছে। তো আজকের মতো ভালো থেকো, আল্লাহ হাফেজ।